আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে হলেও রূপের দিক থেকে মোটেও কেউ আমাকে ফেলতে পারবে না। বাবার আর্থিক অবস্থা যেমনই হোক, আমার জন্য সরকারি চাকুরিজীবী পাত্রের অভাব হয়নি। বয়স 18 পেরুবার আগেই সম্বন্ধ এলো শহরের এক সচ্ছল পরিবার থেকে। দেনা পাওনা খুব একটা ছিল না ওদের। 18 হয়নি বলে বাবার একটু অমত থাকলেও আত্মীয় স্বজন পাড়াপড়শিদের পরামর্শে মানা করতে পারেননি। এমন প্রস্তাব বছরের পর বছর অপেক্ষা করেও পায় না, আর সেটা তো আমাদের ঘরে নিজের পায়ে হেঁটে এসেছে। হ্যাঁ, মেয়ের রূপ আছে বলেই সেটা সম্ভব হয়েছে। আমাদের মতো নিম্নবিত্ত পরিবারে মেয়ের মতামতকে খুব একটা গণ্য করা হয় না বললেই চলে। আমার পরে আরও 2 বোন, এরপর একটা ভাই, সবার ছোট। গ্রামের ভিতরে ছোট্ট, একদম ছোট্ট একটা দোকানে, ঝুপড়ির মতো, সেখানে বাবা পান বিক্রি করেন, সাথে মাঝে মাঝে চাও। ছেলের পরিবার আমাকে দেখতে আসলে বাবা ওনার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেন। ছেলেপক্ষের এসবের কোনো অভিযোগ ছিল না। ওনারা শুধু একটা সংসারী মেয়ে চান, যে সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখবে। তাদের কথাবার্তা শুনে আমার পরিবার খুশি, আমিও মনে মনে খুশি হলাম। আমার ফুপু নির্ভয়ে আশ্বাস দেন, আমার এই মেয়ের মতো লক্ষ্মী মেয়ে পাওয়া ভার, আশা করি নিরাশ হবেন না। তখন আমি মাত্র 11 আমার বিয়ে দেওয়া হবে। এই 11 অবধি আসতে আমার কত বাধা বিপত্তি পেরিয়ে এসেছি তা শুধু আমিই জানি। বাবা মাকে মুখ ফুটে কিছু চাওয়ার মতো কিছুই ছিল না আমার। শুধু একবার বললাম, ওনারা যদি আমাকে ইন্টার পরীক্ষাটা দেওয়ার সুযোগ দিতেন। ওনারা এই বিষয়ে তাদের সাথে কথা বলে দেখবেন, এতটুকু আশ্বাস দিলেন আমায়। কিন্তু কতটুকু সুযোগ পাবো তার কোনো নিশ্চয়তা নেই। আমার মনে পড়ে গেল সেই ঝড় বৃষ্টির রাতের কথা। পরীক্ষার আগের রাতে বাইরে এক টানা ঝড়, ঘরের চালার ফুটো বেয়ে অঝরে বৃষ্টির পানি পড়ছে। আমার বই খাতা সব ভিজে যাচ্ছে, আমি এক পাশে সব আগলে রেখে পড়ছি। এগুলো ভাবতেই যেন আমার চোখ ঝাপসা হয়ে আসলো। অবশেষে আমার বিয়ে হয়ে গেল। পরীক্ষার সময় আসলে পরীক্ষা হয়তো দেব, এরকম একটা ধোঁয়াশা আশ্বাস দিলেন। আমি গ্রামের মেয়ে, শহরের জীবনে অভ্যস্ত নই। মা বাবাকে ছেড়ে এত দূর প্রথম খুব কষ্টই লাগছিল, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমি যথাসম্ভব পরিবারের সাথে মানিয়ে চলার চেষ্টা করি। স্বামীর কাজ, শাশুড়ির কাজ, সংসারের সব দায়িত্ব যেন একা আমার উপর এসে পড়ল। শাশুড়ি অসুস্থ থাকেন প্রায়, কাজের লোক একদিন আসলে 3 দিন আসে না। ওকে বদলিয়ে নতুন কোনো কাজের লোক রাখার মতন চিন্তা কারোর মনে দেখি না। আমি নতুন বউ, এসব নিয়ে কথা বলতেও পারি না। স্বামীর চাকরি সূত্রে শহরে বাস করলেও ওনাদের গ্রামের যত আত্মীয় আছেন, শহরে ওনারা কোনো কাজে আসলে বা ডাক্তার দেখাতে আসলে আমাদের বাসায় এসে ওঠেন। একে তো সংসারের কাজ শেষ হয় না। মোটামুটি মাঝারি ধরনের পরিবার। আমার স্বামী, দেবর, ননদ সহ 5 জন। 2 বোনের বিয়ে হয়ে গেছে, 2 জন দেওর আছে। গ্রামের মেহমান আসলে মনে হয় যেন আমি একদম হাঁপিয়ে উঠি। এসে থাকেন কয়েকদিন। গরিব ঘরের মেয়ে ছিলাম ঠিকই, তবে এত কাজকর্ম অভ্যস্ত ছিলাম না কখনো। টুকটাক কাজ, রান্নাবান্না ঠিকই পারতাম, কিন্তু এখানে দম ফেলারও যেন সময় ছিল না। গ্রামের আত্মীয় গেলে আমার ননাস ননদরা আসেন পরিবার নিয়ে। ওনারা অল্প স্বল্প সাহায্য করলেও দায়িত্ব তো সব আমারই। আমাকেই দেখতে হবে কার কি লাগে। হুট করে যখন জানালা দিয়ে অন্য ছাদ থেকে ঘুড়ি ওড়ানোর দৃশ্য দেখতে পেতাম, মনটা কেমন জানি ছটফট করে উঠত, যেমন খাঁচায় বন্দি পাখির মতো। প্রকৃতির কোলে হেসে খেলে বড় হওয়া মেয়ে আমি। এই নতুন জীবনে একদম চুপসে গিয়েছি। আমার স্বামী রাদিনকে যখন কিছু বলতাম বা কিছু আবদার করতাম, সে আমার আবদারগুলোকে বেশিরভাগ সময় বাচ্চামি বলে উড়িয়ে দিত। আমি 18-র গণ্ডি পেরুইনি, আর সে 30-এর গণ্ডি পেরিয়ে গেছে আরও 2 বছর আগে। ওর কাছে বউ বলতে ঘর সামলাবে, ঘরের সবার খেয়াল রাখবে, স্বামীর কথায় হ্যাঁজি হ্যাঁজি করবে। কিন্তু আমি তো ছিলাম কিশোরী মনা। অফিস থেকে ফেরার পর 1 গ্লাস পানি অবধি সে ঢেলে খায় না। 1 গ্লাস পানি থেকে শুরু করে ঘরে পরার স্যান্ডেল পর্যন্ত আমাকে খুঁজে দিতে হয়। না,
আমি বলছি না স্বামীর কাজ স্ত্রী করব না, অবশ্যই করতে হবে, সেটা আমি মানি। ধরেন আমি রান্নাঘরে রান্না করছি, ঘরে মেহমান, সেই সোফাতে বসার সামনে ডাইনিং টেবিলেই জগ ভর্তি পানি আর গ্লাসটা রাখা। সে চাইলেই পানি ঢেলে খেতে পারে, তবুও আমাকে ডাকবে। রান্নাঘর থেকে এসে আমি ওকে পানির গ্লাস হাতে ধরিয়ে দিলেই সে পানি খাবে। প্রথম কদিন আমার স্বামীকে যখন বলতাম সামনেই জগ আর গ্লাস রাখা, একটু ঢেলে খেয়ে নাও, আমি এই রান্না বসিয়েছি মাত্র, তখনই পাশের রুম থেকে শাশুড়ি বজ্রকণ্ঠে ধমক দিয়ে উঠতেন, ছেলে সারাদিন বাইরে কাজ করে এসে এখনো ঘরে নিজে নিজে সব করবে, সে বাইরে এত কাজ করে বলেই তো এই সংসারটা চলে। আমি আর কিছু বলার সাহস পেতাম না। হ্যাঁ, তার কাজে মাস শেষে টাকার হিসাব আছে বলে তার কাজের দাম বেশি, একটা চাকরি নামক উপাধি প্রাপ্ত। আমার কাজের কোনো হিসাব নেই, তাই এই কাজ কাজ না। কিন্তু গৃহিণী নামক নারীরা যে বিয়ের মাধ্যমে একটা পার্মানেন্ট চাকরিতে নাম লিখিয়ে দেয়, সেই হিসাব তো নাই বা বললাম। আজ আমার নিজের পায়ের তলার মাটি শক্ত থাকলে হয়তো এই ঘরে আমার মতামতেরও প্রাধান্য থাকতো। নতুন সংসারিতে আমি ইন্টারের নির্বাচনী পরীক্ষা দিতে পারিনি। গ্রামের বাড়ি থেকে হালকা আভাস পেলাম, তখন আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। ঘরের বউ, এত পরীক্ষা টরীক্ষার কি দরকার আছে আর? আমার শাশুড়ির মন্তব্য। আমার বুক ফেটে কান্না আসছিল। হ্যাঁ, আমি তখন বুঝতে পারছিলাম ওনারা বিয়েতে কোনো দেনা পাওনা চাননি ঠিকই, তবে তারা যেমনটা চেয়েছেন তেমন একজন পার্মানেন্ট দাসীরূপী জড়বস্তু এনেছিলেন ছেলের জন্য। উচ্চশিক্ষিত সমাজের এই বিকৃত মানসিকতা অনেকটাই আড়ালে থাকে ভদ্রতার লেবাসে। আমি অনেক কষ্টে বুঝিয়ে শুধুমাত্র ফাইনাল পরীক্ষা দিতে চাই বলে কোনো রকম রাজি করাই। এরপরে আর পড়াশোনার নাম ধরব না। টেস্ট পরীক্ষা না দেওয়ায় টিচারদের মুখোমুখি হতে হয় আমাকে। তবে আমার শারীরিক পরিস্থিতি দেখে ওনারা আর কিছু বলেননি আমাকে। আমার তখন 7 মাস চলছে। ওই অবস্থায় ফাইনাল পরীক্ষা দিই কোনো রকমে। ওই পরীক্ষায় আমার পড়াশোনা জীবনের ইতি টানে। বাবা মা আর কি বলবেন, কিছুই বলার নেই। পরের ঘরণী আমি। এই সংসার যুদ্ধে আমার 8 বছর চলছে এখন। ছেলেটার বয়স 7 বছর, প্রায় 4 বছরের একটা মেয়েও আছে। আয়নার সামনে দাঁড়ালে নিজেই নিজেকে চিনতে পারি না মনে হয়। 26 বছরের যুবতী আমি, অথচ চেহারায় মনে হচ্ছে 30 পেরোনো মেয়ে বা তার কাছাকাছি। স্বামী নামক মানুষটা টাকার পিছনে ছুটছে, আমার দিকে ফিরে তাকানোর সময় তার নেই। সুখ দুঃখ রাগ অভিমানের কোনো গল্প আমার নেই। এক রাস নিঃসঙ্গতা আর একাকিত্ব হয়তো আমাকে পিষে ফেলতো। সেখান থেকে আমার 2 সন্তান যেন আমাকে একটু বাঁচার আশা দেখিয়েছে। আমার শাশুড়ি এখন প্রায় বিছানায় শয্যাশায়ী। ওনার দেখভাল করা আমার দায়িত্ব, সেখানে কোনো ত্রুটি রাখি না। আমার শাশুড়ি প্রায় সময় বিছানা নোংরা করে ফেলেন। রাদিন অফিস থেকে আসার পর খাওয়া দাওয়া করে সোফায় বসেন। আমি মায়ের রুম পরিষ্কার করছি। সেখান থেকে রাদিন ডাক দিয়ে বলল 1 কাপ চা করে দিতে। আমি এই মুহূর্তে হুট করে ওকে চা বানিয়ে দেওয়ার মতন অবস্থায় ছিলাম না। তারপরও কিছু বলতে পারছিলাম না। আমার শাশুড়ি অসুস্থ থাকলেও সজ্ঞানে আছেন। ড্রয়িং রুম আর ওনার রুম পাশাপাশি। আমি মিটমিট করে হাসছিলাম। আমার এই হাসির অর্থ আছে। এর 5 মিনিট পরই আমার 7 বছরের বাচ্চা ছেলেটা 1 কাপ গরম পানি আর গ্রিন টির প্যাকেট ওর বাবার সামনে ধরে বলল, বাবা, টি প্যাক ডুবিয়ে দেব? রাদিন যেন কেমন ইতস্তত হয়ে গেল। আমি তখন শুধু একটা কথাই বললাম, আমি আমার সন্তানকে সুশিক্ষা দিলে তখন অন্য আরেকজনের সন্তান ঘরে আসলে সে একটু হলেও সুখে থাকবে। দোষ প্রথমেই সন্তানের থাকে না, থাকে পিতামাতার। 8 বছর পর এই কথাগুলো বলে যেন একটু শান্তি পেলাম, অন্য রকম শান্তি, যেন বুকের ভেতর থেকে কষ্টের উত্তপ্ত গলিত লাভা একটু শীতলতা পেল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।